প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় যৌন রোগ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মেহরান হোসেন 1986 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি US বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ এত সুন্দর একটা আলোচনায় আমাকে অংশ নেওয়ার জন্য। স্যার, যৌন রোগ মূলত কি কি রয়েছে? যৌন রোগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে শারীরিক দুর্বলতা বা যৌন দুর্বলতা জনিত যে রোগগুলো আছে সেটা একটা, আরেকটা হচ্ছে যৌন বাহিত, মানে একজনের থেকে আরেকজনের ছড়াচ্ছে বা ট্রান্সমিশন হচ্ছে, সেগুলোকে আমরা ব্রড হেডিং এ বলে থাকি STI অথবা STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অথবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আর যেগুলো হচ্ছে আমাদের দুর্বলতার কারণে বা শারীরিক অন্যান্য সমস্যার কারণে হয় সেগুলোকে আমরা বলে থাকি সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। সেটা ফিজিক্যাল কারণে হতে পারে, সাইকোলজিক্যাল কারণে হতে পারে। সেটার মধ্যে ধরেন অনেক কিছু পরে, ইরেকটাইল ডিসফাংশন থেকে শুরু করে আরো অনেক কিছু। ব্রড হেডিং এ আমরা ইউজুয়ালি এই দুই ভাগে ভাগ করে থাকি। এছাড়াও আরো অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। স্যার, সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার যেগুলো রয়েছে সেগুলো আসলে কি কি রয়েছে? ওয়ার্ডটা থেকে আমরা জিনিসটাকে একটু বুঝতে পারি। সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, সাইকো মানে হচ্ছে ধরেন এটা মানসিক কারণেও হতে পারে কিংবা কোনো ফিজিক্যাল রিজনেও হতে পারে, যে আমাদের কোনো অর্গানিক রিজন হোক অথবা নন অর্গানিক রিজন হোক, সেই কারণে হতে পারে। তো সেগুলির মধ্যে নাম্বার 1 হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। সেটাকে আমরা খুব সহজে বলি যে ধরেন লিঙ্গ উত্থান জনিত সমস্যা কিংবা লিঙ্গ দুর্বলতা। আরেকটা হচ্ছে ইম্পোটেন্সি, সেটাকে আমরা বলি পার্শিয়াল এবং কমপ্লিট, কিংবা একটু একটু সক্ষমতা আছে কিন্তু বেশিরভাগ সময় অক্ষম, এটা একটা। আরেকটা প্রি ম্যাচিউর ইজাকুলেশন, বা তার দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সেক্সুয়াল অ্যাক্টিভিটি শেষ হয়ে যাচ্ছে অথবা খুব আর্লি তার ইজাকুলেশন হয়ে যাচ্ছে অথবা দ্রুত বীর্যপতন হয়ে যাচ্ছে, এটা একটা করে। আরেকটা হচ্ছে আপনার ল্যাক অফ লিবিডো, বা তার আকাঙ্ক্ষা, ইচ্ছা বা ডিজায়ার বা সেক্সুয়াল ড্রাইভ যেটাকে বলি আমরা, সেটাই কম। তো এই ব্রড হেডের সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার 4 রকমই আমরা বলে থাকি। ইরেকটাইল ডিসফাংশন এটি কি এবং শুরুতে আসলে কোনো লক্ষণ উপসর্গ আছে কিনা, কি দেখে আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? এইটা নিয়ে আসলে আমাদের সমাজে অনেক রকম কুসংস্কার, স্টিগমা, তারপর মিথ, তারপর অনেক ধরনের হাইপোথিসিস, অনেক ধরনের নিজে নিজে বানানো রোগ আছে। যেমন আমার কাছে অনেক আনম্যারিড কিংবা ম্যারিড লোকও আসে অনেক সময় এই প্রবলেমটা নিয়ে যে তার স্বপ্ন দোষ হচ্ছে। তো আমাদের তাকে বোঝাতে হবে সেই পেশেন্টটাকে, দেখেন মাঝে মাঝে আপনার স্বপ্ন দোষ হওয়াটা এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। বরঞ্চ আপনি যদি আনম্যারিড থাকেন, দিনের পর দিন মাসের পর মাস যদি এই জিনিসটা না হয়, সেটাই বরঞ্চ আমাদের একটা চিন্তার বিষয়। তো অনেকেই দেখা যাচ্ছে যে গ্রামে কিংবা শহরে, শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত, সব জায়গায় কিন্তু এই কুসংস্কারটা আছে, যে অনেক ক্ষেত্রেই আছে, সব জায়গায় বলবো না, যে স্বপ্নদোষ একটা বড় রোগ। অনেকে মনে করে আমার শরীরে সব শক্তি চলে যাচ্ছে এটার সাথে, অনেকে মনে করে আমার প্রোটিন সব চলে যাচ্ছে, আবার অনেকে বিভিন্ন ধরনের বলে আমার সব ক্যালসিয়াম চলে যাচ্ছে, মানে নানান ধরনের কুসংস্কার আছে। আবার এছাড়া দেখা যাচ্ছে লক্ষণ বলতে অনেকে দেখা যাচ্ছে যে নিউলি ম্যারিড, হঠাৎ করে দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস পরে যে একটু উইকনেস ফিল করছে অথবা ঠিকমতো ইরেকশন হচ্ছে না। আবার 2-1 দিন হয়তো তার প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে। ঠিক তেমনি অনেক সময় অনেক বয়স্ক লোক আসে। তো আসলে 1 দিন 2 দিন কিংবা 2-4 বারই যদি ইনসিডেন্সটা হয়, সেটাকে কিন্তু আমরা রোগ বলবো না। কারণ 1 দিন 2 দিন তার ইরেকটাইল ডিসফাংশন সে ফিল করলো, সেই সময় সে হয়তো স্ট্রেস কন্ডিশনে থাকতে পারে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওরকম নাও হতে পারে, বা তার পার্টনারের রেসপন্সটা ওরকম নাও হতে পারে। অনেক পারিপার্শ্বিকতার ইস্যু থাকে। তো এটা যদি অ্যাটলিস্ট 6 মাসের মতো আমাদের সাস্টেইন করে, 4 থেকে 6 মাস, যে এরকম হচ্ছে ইরেকশনে তার কন্টিনিউয়াস প্রবলেম হচ্ছে, ইরেসপেক্টিভ অফ এভরিথিং, সিচুয়েশন অ্যান্ড অল, অথবা তার দেখা যাচ্ছে যে 4 থেকে 6 মাস ধরে প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপতনটা তার পারসিস্ট করছে, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা ডিজিজ বলবো। এরকম 2-4-5 দিন বা 2-4-5 সপ্তাহ হুট করে হলো, বা সেটাকে কিন্তু আমরা তখন ডিজিজ বলি না। তখন আমরা প্রাথমিক অবস্থায় পেশেন্টকে হয়তো খুব সামান্য একটা ডোজের একটা ওষুধ তার মেন্টাল ইয়ের জন্য, যে অনেক সময় সেটা একটা প্লাসিবো এফেক্ট থাকে, অথবা তাকে 2-1টা অ্যাডভাইস করে কাউন্সিলিং করে কিন্তু আমরা তাকে প্রাথমিক অবস্থায় ছেড়ে দিই। কিন্তু যদি সে আবার 3-4 মাস পরে সেম প্রবলেম নিয়ে আসে, বা তার কেমন কোনো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট না হয়, তার ডিজায়ার কম,
তার দেখা যাচ্ছে যে ঠিকমতো ইরেকশন বা শক্ত হচ্ছে না, কিংবা প্রত্যেকবারই তার পারফর্ম করার সময় দ্রুত বীর্যপতন হচ্ছে, সেই সময় কিন্তু আমরা এটাকে ইভ্যালুয়েট করি যে তার কেন হচ্ছে, তখন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করি, তখন আমরা প্রপার ট্রিটমেন্টটাকে স্টার্ট করে থাকি। স্যার কেন হচ্ছে আসলে এই জাতীয় সমস্যা? ইরেকটাইল ডিসফাংশনের কারণ স্পেসিফিক করা যাবে না, এটার পিছনে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন এটার পিছনে কিছু ডিজিজ, কোমরবিড কন্ডিশন আছে, যেমন কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি ওবেসিটি থাকে, কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে, কারো যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, ক্রনিক লিভার ডিজিজ থাকে, বা কেউ যদি দীর্ঘদিন ধরে অ্যান্টি হাইপারটেনসিভ স্পেশালি বিটা ব্লকার এটা খেয়ে থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনটা খুব কমন। এছাড়াও দেখা যায় যে কিছু ভাস্কুলার কজে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা হয়। তার মধ্যে খুব কমনলি আমাদের পেনিসটা যে মাসেলগুলো দিয়ে তৈরি হয় বা পুরুষাঙ্গটা যে মাসেলগুলো দিয়ে তৈরি হয়, সেই মাসেলে যে রক্ত নালীগুলো থাকে সেটা চিকন হয়ে যেতে পারে, স্টেনোসিস হতে পারে, সেখানে কিছু জমতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, সেখানে ভেনাস লিকেজ হতে পারে, সেখানে লিক থাকতে পারে, যে ভেনাস ড্রেনেজটা হয় সেখানে লিক থাকতে পারে। তাহলেও কিন্তু যেমন আমাদের হার্টের রক্ত চলাচলের সমস্যা হলে হার্টের সমস্যা হয়, হৃৎপিণ্ডের সমস্যা হয়, ব্রেইনে হলে ব্রেইন ফাংশন প্রবলেম হয়, স্ট্রোক হয়, টিআইএ হয়, ইত্যাদি অসুখ হয়। ঠিক তেমনি কিন্তু আমাদের পুরুষাঙ্গে যদি ব্লাড সার্কুলেশনটা কম থাকে তাহলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশনটা খুব কমন। তো সেই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন আমরা করে থাকি, সেটা হচ্ছে ডুপ্লেক্স বা কালার ডপলার স্টাডি অফ দ্য পেনাইল ভেসেল। হ্যাঁ, এটা খুব বেশি জায়গায় হয় না, এটা খুব স্পেসিফিক জায়গায় হয়, এবং যারা খুব অভিজ্ঞ এবং যারা শুধু এই ধরনের ভাস্কুলার ইমেজিং করে থাকে তাদেরকে দিয়ে এটা করানো বুদ্ধিমানের কাজ হবে। তো ওনারা যে রিপোর্টটা দেন, সেটা অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হোক, কিংবা আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সি হোক, কিংবা ভেনাস লিকেজ হোক, তখন সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা করে থাকি, কতখানি ওই ইমেজিংয়ের রিপোর্টটা দেখে করে থাকি। এছাড়াও দেখা যাচ্ছে যে তার সব কিছুই ভালো, আমরা কোনো রিজন পাচ্ছি না, সেই ক্ষেত্রে তাদেরকে কিছু মেডিকেশন দেই, অনেক সময় কাউন্সিলিং করি, এক একজনকে আমরা একইভাবে ট্রিট করি। আর প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপতন যদি আমরা কজ বলি, বা ল্যাক অফ লিবিডো, মানে আমাদের আর্চ আকাঙ্ক্ষা কম, এটার মূল কারণগুলোর মধ্যে হচ্ছে হরমোন কম থাকে, যেমন হয়তো টেস্টোস্টেরন কম কিংবা প্রোল্যাকটিন বেশি। আর প্রিম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস এবং স্থূলতা, এই দুটো কিন্তু খুব বেশি পরিমাণে দেয়। কেউ যদি ডায়াবেটিস দীর্ঘদিন থাকে, তার প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপতন হবে, এটা মোটামুটি অবধারিত। আরেকটা হচ্ছে স্থূলকার যারা থাকে, বা যারা ওবেসিটি থাকে, বা যাদের বিএমআই বেশি থাকে, তাদের কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশন হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। স্যার পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো জড়িত, সেগুলো আসলে কি কি রয়েছে? বেসলাইন ইনভেস্টিগেশন আমরা কিছু করে থাকি। এই বেসলাইন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যেটা দেখি হচ্ছে সেরাম টেস্টোস্টেরন লেভেল, সেরাম প্রোল্যাকটিন লেভেল, আর তার ডায়াবেটিসের লেভেল। অনেকে মনে করে যে আমার আগে ডায়াবেটিস ছিল না, বা আমার তো বাবা দাদার নেই, তারপরে আমরা এটা স্ক্রিনিং করি। এগুলি সবসময় যে আপনার হয়তো দাদার নেই, তার আগের জেনারেশন হয়তো ছিল, তো আমরা তো সবগুলো জেনারেশনের কথা বলতে পারবো না। তো HbA1c আমরা করে থাকি। হ্যাঁ, এছাড়াও দেখা যাচ্ছে তার যদি সন্তান না হয়ে থাকে, কিংবা সন্তান নেওয়ার সামনে প্ল্যান থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সিমেন অ্যানালাইসিসটা করে থাকি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন একটা ইম্পর্টেন্ট কজ থাকে হচ্ছে পেরুনিস ডিজিজ। পেরুনিস ডিজিজ মানে হচ্ছে আমাদের রিংয়ের ওই জায়গাটায় একটা নির্দিষ্ট অংশ ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে যায়। তো এই মাসেলের ওই জায়গাটা ফাইব্রোসিস, টিস্যুটা ফাইব্রোসিস হয়ে শক্ত হয়ে যায়। তো এক্ষেত্রে দেখা যায় তার পেইনফুল ইরেকশন হয় এবং ইরেকটাইল ডিসফাংশন কমন হয়। ওটাকে এক্সক্লুড করার জন্য কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড অফ দ্য পেনিস করে থাকি। আর তার কোনো ভাস্কুলার প্রবলেম আছে কিনা, যেটা একটু আগে বললাম, যে তার রক্তনালীর কোনো সমস্যা আছে কিনা ওই জায়গায়, সেজন্য কিন্তু আমরা ডুপ্লেক্স বা কালার ডপলার স্টাডি অফ দ্য পেনাইল ভেসেল করে থাকি। প্রিম্যাচিউর ইজাকুলেশনের কথা বলছিলেন, সেটি আসলে কিভাবে বুঝবেন একজন ব্যক্তি, এবং কখন চিকিৎসকের কাছে যাবেন? মেডিকেল যে বইগুলো আছে এইটার রিলেটেড, সেখানে অনেক ধরনের সঙ্গে যে কতক্ষণ বা কি ক্রাইটেরিয়া হলে আমরা এটাকে দ্রুত বীর্যপতন বলবো, বা কখন এটাকে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলে ডিফাইন করব। এটা যদি ধরেন ওই যে 2-4 সপ্তাহ হয়, সেটা আমরা বলবো না, কিন্তু সেটা যদি 3 months অর মোর যদি এটা পারসিস্ট করে, তাহলে আমরা এটাকে প্রিম্যাচিউর ইজাকুলেশন বলবো। এবং সেটা যদি যেমন তার ইন্টারকোর্সের পরে যদি 1 মিনিটের কমে যদি তার ইজাকুলেশন হয়ে যায় বা বীর্যপতন হয়ে যায়, তখন সেটাকে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলবো। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম, সেক্ষেত্রে আসলে কি কারণ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা প্রিম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে? প্রথমে প্রপার থরো হিস্ট্রি নেই। যেমন অনেক সময় দেখা যায় যে প্রচন্ড স্ট্রেসে আছে কেউ, হয়তো কোনো একটা পারিবারিক ব্যাপার বা ব্যবসায়িক ব্যাপার বা যে কোনো ব্যাপার নিয়ে, তার কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশন হওয়ার কিন্তু খুব বেশি সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনি একটু স্ট্রেস রিলিফ করার চেষ্টা করেন, অথবা কিছুদিন ওয়েট করেন। তারপরে তাকে বোঝায় যে এটা 2-4 বার হলেই বা 2-4 সপ্তাহ হলেই যে সেটা প্রিম্যাচিউর ইজাকুলেশন, তা না। তারপরেও যদি দেখি তার কোনো ইমপ্রুভমেন্ট নেই, তার ওরকম কোনো স্ট্রেসের কোনো হিস্ট্রি নেই, সেই ক্ষেত্রে আমরা কিছু বেসলাইন ইনভেস্টিগেশন করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে থাইরয়েড ফাংশনটা দেখি, যে হাইপোথাইরয়েড পেশেন্টদের কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশন অনেক সম্ভাবনা থাকে। হ্যাঁ, তারপর হিমোগ্লোবিন A1c, যেটা তার 3 মাসের রক্তের চিনির মাত্রাটা, সেটা আমরা দেখে থাকি। এছাড়া ওবেস পেশেন্ট, স্থূলকার, তাদের কিন্তু আমরা SGPT এবং লিপিড প্রোফাইলটা দেখি। সাধারণত যাদের হাইপারলিপিডেমিয়া থাকে, বা যাদের রক্তে কিছু ফ্যাট আছে, যেটা ব্যাড ফ্যাট বলি আমরা, ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল যেগুলো আছে, ওগুলো যদি মাত্রাটা বেশি থাকে, তাহলেও কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশন হওয়ার সম্ভাবনা থাকে। এই কয়টা জিনিস আমরা দেখে থাকি। আর হিস্ট্রির মধ্যে তার অন্যান্য কোনো কোমরবিড ডিজিজ আছে কিনা, লিভার, কিডনি, হার্ট, এগুলো আর কি।
চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এই যৌন রোগগুলোর? পেশেন্ট যদি ফার্স্টে ডাক্তারের কাছে যেতে লজ্জাও পায় বা সংকোচ বোধ করে, আমি পেশেন্টদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো যে আপনারা এটা ওটা ব্যবহার করে বা এখান থেকে এটা দেখে ওখান থেকে এটা দেখে নিজে নিজে ট্রিটমেন্ট করেন না। অনেকে আছে কি তার ফোনে তার বন্ধুকে জিজ্ঞেস করছে, অনেকে তার কাজিনকে জিজ্ঞেস করছে। প্রত্যেকটা মানুষের কিন্তু ওষুধ আলাদা হবে, তার ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি আলাদা হবে। ধরেন দুজনের বয়সী 30, একজনের কার্ডিয়াক প্রবলেম আছে, একজনের নেই, তাদের ওষুধ কিন্তু পুরা দুই রকম হবে। তার মধ্যে দেখা যাচ্ছে একজনের এসজিপিটি বেশি, একজনের কম। তাদের কিন্তু এখন কারো যদি একজনের কথা শুনে একজন ওষুধ খায় তাহলে কিন্তু বড় বিপদ হবে। তো এরকম কারোর ওষুধের সাথে কারো ওষুধ মিলবে না। তো প্রথম অ্যাডভাইস বা প্রথম চিকিৎসা হচ্ছে অপচিকিৎসা বা নিজে নিজে চিকিৎসা বা এক্সপেরিমেন্টাল কোনো কিছু না করা। তো দ্বিতীয় হচ্ছে পেশেন্ট যখন আমাদের কাছে আসে আমরা প্রথমে যেটা করি পেশেন্টকে বুঝাই যে কি কি হবে বা কি কি হবে না বা কি কি এটা কেন হলো বা কেন হবে না বা কখন আমরা ডিজিজ বলবো। এটা একটা ট্রিটমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কনজারভেটিভ, একটা হচ্ছে ইন্টারভেনশনাল। কনজারভেটিভ মধ্যে আমরা সেখানে কিছু ওষুধ দেই, সেটা হচ্ছে পেশেন্টের লক্ষণ ভেদে তার কি কি ধরনের সমস্যা বা তার সিভিয়ারিটি কতখানি, তার তীব্রতা কতখানি, এগুলো ভেবে আমরা একটা ওষুধ দিই। তারপরে হচ্ছে কেউ যদি ওষুধে কাজ না করে সেক্ষেত্রে আমরা ইন্টারভেনশনে যাই। আর যদি সেক্ষেত্রে কাজও করে অনেক সময় দেখা যায় যে ওষুধ এবং ইন্টারভেনশন কিন্তু সাইমালটেনিয়াসলি বা একই সাথে আমাদের চালাতে হয়। সেক্ষেত্রে আসলে ওষুধ এবং ইন্টারভেনশন কি কি রয়েছে এবং আধুনিক চিকিৎসার যে বিষয়টি সেগুলো রয়েছে কিনা এর? যৌন চিকিৎসার জন্য যে আধুনিক যে ট্রিটমেন্টগুলো করা হয় সেগুলি সবই আসলে আমাদের দেশে এখন হয়ে থাকে। তো ওষুধগুলোর মধ্যে বেসিক্যালি আমরা কারো যদি কার্ডিয়াক প্রবলেম না থাকে, স্পেসিফিক্যালি ধরেন কারো সিএবিজি করা কিংবা যাদের অ্যানজাইনা বুকে ব্যথা এইসবের প্রবলেম নাই, তাদের ক্ষেত্রে আমরা বেসিক্যালি 3-4টা গ্রুপের ওষুধ ইউজ করে থাকি ইরেকটাইল ডিসফাংশনের জন্য। তার মধ্যে ওগুলোকে বলা হয় PDE5 ইনহিবিটর। সেটা হতে পারে সিলডেনাফিল, হতে পারে টাডালাফিল, হতে পারে ভার্ডালাফিল, আরও কিছু নিউয়ার এজেন্ট আছে। আর প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য আমরা সাধারণত দেখা যাচ্ছে যে ড্যাপোক্সেটিন, পারক্সেটিন, সার্টালিন, হ্যাঁ, এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করে থাকে। এগুলো কিন্তু কিছুটা অ্যান্টিসাইকোটিক থাকে, অনেক সময় SSRI থাকে। ওই সাইকোটিক ডোজ আর এই ডোজ কিন্তু এক না, এখানে কিন্তু অনেক লো ডোজ, অনেক ধরনের ডিভাইডেড ডোজ। এক্স্যাক্টলি, ওই ডোজে খেলে কিন্তু যে কারণে দিচ্ছি সেটার উল্টাটা হবে। তো ইউজুয়ালি এই ধরনের ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও কিছু টপিক্যাল ওষুধ দিই, যেমন কারো যদি প্রিম্যাচুর ইজাকুলেশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিছু জাইলোকেন স্প্রে বা নাম করে এরকম কিছু স্প্রে আমরা ইউজ করে থাকি। আর ইন্টারভেনশনের মধ্যে আসলে বেসিক্যালি আমরা দুই ধরনের কাজ করি। নিশ্চয়ই কি কি রয়েছে সেগুলো নিয়েও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যৌন রোগ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডিপ্রেশন হলো এমন একটি ইস্যু যেটি আসলে ভেতরে ভেতরে আপনাকে ঘুণ পোকার মতো খেয়ে নিবে। আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনি অ্যাকচুয়ালি ডিপ্রেসড। ডিপ্রেশন এতই বেড়েছে আজকাল, দেখবেন যে আমরা নিউজ পড়লে বা নিউজ দেখলেও অনেক নিউজ পাচ্ছি যে আত্মহত্যার প্রবণতা বা নিজের কোনো একটা ক্ষতি করা, ইনজুরি করা, এই বিষয়গুলো। এটি আসলে কেন হয়? এটি কিন্তু একটি মূল বিষয় কিন্তু ডিপ্রেশন। লাইফে এতটাই মানে আমাদের চাওয়া, যেই চাওয়াটাকে আমরা আসলে পাওয়ায় পরিণত করার জন্য কোনো কিছুই করি না, অথচ কেন পাচ্ছি না সেই বিষয়গুলো আমাদের ভোগায়। আমরা যদি একটু পজিটিভ থিঙ্কিং করি তাহলে কিন্তু এই ডিপ্রেশন থেকে অনেকটা রিমুভ করা যায়। কিছু কিছু বিষয় আছে, যেরকম ধরেন হরমোনাল কোনো বিষয় থাকলে তখন কিন্তু অবশ্যই মেডিকেশন ছাড়া ডিপ্রেশন কোনোভাবেই রিমুভ করা যাবে না। তবে ইনিশিয়ালি বা ফার্স্ট স্টেজের ক্ষেত্রে যখন দেখবেন যে কোনো বিষয় নিয়ে আপনি অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, খুব কমন বিষয় যেটি আগে আপনি স্বাভাবিকভাবে নিতে পারতেন কিন্তু এখন আপনি নিতে পারছেন না, এরকম কোনো ইস্যু যদি আপনার ভিতরে গ্রো করে, এখনই সচেতন হন। আমাদের যে লাইফস্টাইল আছে অ্যান্ড ফুড হ্যাবিট, দেখবেন আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের জীবনটা কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে। আমরা ন্যাচারাল বা নেচারের ভিতরে যাওয়ার সুযোগই কম। আমরা সারাক্ষণ কাজ পরিশ্রম করছি অথবা আমাদের সাথে আছে গেজেট। আমাদের কোনো ফিলিংস বা কোনো অনুভূতি আমরা কেউ কাউকে প্রকাশ করছি হয়তো মেসেঞ্জারে, হয়তো বা টুইটারে, অথবা আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু পাশে বসে তার সাথে কোনো কথাও বলছি না। আমাদের মনের ভিতরটা কিন্তু এখন আর ক্লিয়ার থাকে না, স্বচ্ছ থাকে না, আমাদের ভিতরে একটা কালো ছাপ হয়ে যাচ্ছে। আর তার সাথে আছে ফুড। আমরা যদি এখন একটু সার্চ করতে যাই দেখব একটার সাথে একটা খাবার ফ্রি, এটার সাথে ওটা ফ্রি, একটা গেলে এটা আপনি কম দামে পেয়ে যাচ্ছেন। তার নাম হলো ফাস্টফুড। ফাস্টফুড আমাদের ব্রেনের ভিতরে এমন একটা বিষয় তৈরি করে ফেলেছে যেটি আমাদের যে ন্যাচারাল বিষয়গুলো
এবং আমাদের যে হরমোন এনজাইমগুলো প্রপার ওয়েতে কাজ করতো সেগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে, আমাদের মুখের টেস্ট বাড নষ্ট করে দিচ্ছে এবং আমাদের অনুভূতিগুলোকেও অনেক বেশি নষ্ট করে দিচ্ছে। ফাস্ট ফুড বা বাইরের খাবারগুলোতে যেটি ব্যবহার করে সেটি হলো টেস্টিং সল্ট, এবং এই ধরনের প্রিজারভেটিভ খাবারগুলো বা প্রিজারভেটিভ যেগুলো তো দেয় সেই খাবারগুলোতে কিন্তু আমাদের শরীরের যে ন্যাচারাল যে এলিমেন্টগুলো আছে বা নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট করে দেয়। যারা ডিপ্রেশনে আছেন তাদের যদি বোঝেন যে আপনি ডিপ্রেশনে আছেন তাহলে কিছু খাবারের ধরন পরিবর্তন করে ফেলতে পারেন। যেরকম ধরেন আপনার খাবারের তালিকায় রাখতে পারেন ওটস, আপনি খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন একটি করে কলা, ভিটামিন বি কমপ্লেক্সটা খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত এবং সেলেনিয়ামটাকে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। যেসব খাবারগুলো খেলে আপনার বডিতে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় যেরকম ট্রিপ্টোফ্যান নামক, এই খাবারগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখা খুবই প্রয়োজন। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারও আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। যেই খাবারগুলো ন্যাচারালভাবে আমরা খেতাম, হয়তো আমাদের দাদা দাদি নানা নানি যেই খাবারগুলো আসলে খেত সেগুলো আমরা অনেকটাই হারিয়ে ফেলছি। যেরকম ধরেন চালের তৈরি খই, চালের তৈরি মুড়ি, এই মুড়ি খই এগুলোও কিন্তু এখন আর আমাদের খাদ্য তালিকায় আসলে থাকেই না, বা এগুলো যে থাকবে আমরা মনে করি এগুলো তো কোনো ডিজিজ থাকলে খাওয়া হবে, আমরা কেন খাবো। বিষয়টা কিন্তু আসলে তা নয়। আমরা ন্যাচারাল খাবার খেতে পারি, আমরা একটা জুস নিজে তৈরি করে খাবো না, আমরা হয়তো পারচেস করব, এটা তো প্রিজারভেটিভ দেওয়া। তাহলে আমি একটা জুস বাসায় তৈরি করতে পারি, এটাতে সময় দিতে পারি। আমরা যদি বাসায় যারা ফ্যামিলি আছে তাদের আমরা যদি নিজেদের মধ্যে একটু খাবার তৈরি করে তাদের কাছে একটু দেই, একটু আকর্ষণীয় করে দেই, তাহলে তারা যখন প্রশংসা করবে এই খাবারটা ভালো হয়েছে, মন কিন্তু এমনি ভালো হয়ে যায়। খাবারের তালিকাটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করুন, নিজের প্রবলেমগুলো ফাইন্ডিংস করার চেষ্টা করুন। কেননা আমাদের মনের ভিতরে দুটো প্রভাব থাকে, একটি সাবকনসিয়াস মাইন্ডে থাকে, এটা হলো কনসিয়াস মাইন্ড থাকে। যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো প্রভাব থেকে যায়, আমাদের মনের কষ্টগুলো থেকে যায়, সেটা কিন্তু দূর হয়ে যায় যখন আমরা কনসিয়াস থাকি যে আমাদের এই প্রবলেমগুলো আর থাকবে না। আমরা শেয়ার করব অনেক বেশি, আমরা খাবারগুলোকে বাসায় তৈরি করে খাবো, আমরা ফ্যামিলিকে সময় দিব, তখন কিন্তু ডিপ্রেশন আস্তে আস্তে কেটে যাওয়ার চান্সেস থাকে। সবাই ডিপ্রেস মুক্ত জীবন গড়ি, সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই প্রত্যাশায়। স্যার, যে ইন্টারভেনশনের কথা বলছিলেন সেগুলো কি? আচ্ছা, ইন্টারভেনশন মূলত আমরা যেটা করে থাকি দুই ধরনের করে থাকি। একটা হচ্ছে যে প্রায়পাস শট দেই বা পি শট যেটাকে বলি আমরা, সেটা দিয়ে আধুনিক চিকিৎসার মধ্যে। একটা হচ্ছে শকওয়েভ থেরাপি দিয়ে। শকওয়েভ আসলে পুরোপুরি ইন্টারভেনশনের মধ্যে পড়ে না, এটা হচ্ছে একটা থেরাপির মতো বলা যায়, শকওয়েভ এবং পি শট। তো পি শট হচ্ছে যে আমরা প্রায়পাস শট যেটা বলি সেটা হচ্ছে পেশেন্টের কাছ থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাড নিয়ে সেই যে প্লেটলেট রিচ প্লাজমাটা আছে সেটা আমরা সেন্ট্রিফিউজাল মেশিনের মাধ্যমে ল্যাবরেটরিতে একটা সার্টেন কনসেন্ট্রেশনের প্লাজমা প্রিপেয়ার করি, হ্যাঁ, যেটার মধ্যে প্রচুর পরিমাণে প্লেটলেট থাকে। তখন আমরা পেনিসের বিভিন্ন পয়েন্টে যেখানে মাস্কুলার যে পয়েন্টগুলো আছে সেখানে এটাকে ইনজেক্ট করি। তো এটা বিভিন্ন সেশনে করে থাকি, 4 to 6 to 8 এরকম কয়েকটা সেশনে করে থাকে। এতে করে হয় কি পেনাইল ব্লাড ফ্লোটা বাড়ে, যেটা আমাদের খুবই দরকার। আর একটা হচ্ছে নতুন ব্লাড ভেসেল তৈরি হয়, যেটাকে আমরা বলি নিউ অ্যাঞ্জিওজেনিস। শকওয়েভ হচ্ছে আমাদের মাসেলটাকে আরও স্টিমুলেট করে, আর যে ইরেকটাইল যে টিস্যুগুলো আছে সেটাকেও স্টিমুলেট করে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যৌন রোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সেই সময়টা এমন একটা সময়, তোমার কালক্ষেপ করা কোনো সময় নেই। চারিদিকে কেমন একটা ডামাডোল বাজতে থাকলো। আর এই ডামাডোলটা কিন্তু শুরু তখন থেকে হয়নি, যখন আমরা মেডিকেল কলেজে, তখন থেকে আমরা কেমন যেন একটা অস্থিরতা, একটা কিছু একটা অনুধাবন করতে পারছিলাম, কিন্তু আমরা জানি না যে কোথায় যাচ্ছি। তো ওই যে একটা মানে অস্থিরতার মধ্যে আমরা পড়লাম, আস্তে আস্তে দেখলাম সেটা চলে গেল 16ই ডিসেম্বরে, যখন আমরা জয় করে ফেললাম সব। আর এর মাঝে যে সময়টা গেছে যেটা দুর্বিষহ, কল্পনাতীত, ভাবতে পারিনি জীবনে কখনো এই সমস্ত দিনও মানুষের। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।